আসসালামু আলাইকুম। আমরা আজকে মসফেট নিয়ে আলোচনা করতেছিলাম। মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মসফেট এর আগে আসলে আগের ভার্সন বা টেকনোলজি বলতে গেলে বলা হয় ট্রানজিস্টরে যে আমরা বিজেটি বলি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওই বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি থেকে কিছু বৈশিষ্ট্য সুপিরিয়র থাকে, মানে সুপিরিয়র বলতে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যে মসফেটের আরও বেটার। এই সকল ক্রাইটেরিয়া পরে আমরা মসফেট ব্যবহার বেড়ে যায় আর কি, মসফেট ব্যবহার শুরু হয় বেশি করে। তো আমরা মসফেটের যদি বেসিক সিম্বলগুলোর দিকে একটু তাকাই, দেখা যাচ্ছে যে এদিকে আমি একটু হাইলাইটারটা অন করি। এই যে এই 4 টার্মিনাল দিয়ে মসফেট প্রকাশ করা যায়, ড্রেন, গেট, সোর্স। আমি যদি আরো মার্ক করে দিই, ডি হচ্ছে ড্রেন, গেট আর সোর্স। এই তিনটা হচ্ছে টার্মিনাল, আর আছে বডি। বডি দিয়েও মসফেটের চতুর্থ টার্মিনালটাকে মিন করানো হয়। তো এখন নরমালি 4 টার্মিনাল বিশিষ্ট সিম্বল হচ্ছে মসফেটের এটা। পরবর্তীতে আরও হচ্ছে 3 টার্মিনালকে সিম্পলিফাই করা হয় এবং এই অ্যারোটা দিয়েও বলা হয় যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। তো যদি এই জায়গাটা চ্যানেলটা পজিটিভ হয় তাহলে পি টাইপ মসফেট হয়, যে পি চ্যানেল মসফেট থেকে নেগেটিভ দিকে চিহ্নটা দেওয়া হয়। তো অনেক সময় চিত্র লেখার ক্ষেত্রে এই অ্যারো সাইনটা দেওয়া হয় না, সরাসরি এভাবে কি বলে ডিনোট করা হয় আর কি, যে এন পি এন ট্রানজিস্টর যদি এন চ্যানেল মসফেট হয় তাহলে বডিটাতে পজিটিভ থাকে, পজিটিভ থেকে আসে, কিন্তু চ্যানেলটা কিন্তু আসলে নেগেটিভ হবে। সুতরাং এটা হচ্ছে এন চ্যানেল। আর পি চ্যানেলের ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা হবে ভিতরের দিকে, আর এন চ্যানেলের ক্ষেত্রে অ্যারো হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে। এই তিনটাই হচ্ছে সিম্বল আর কি বলা যায় যে এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে প্রকৃত সার্কিট সিম্বল এটা। তারপর একটু সিম্পলিফাই করা হয়েছে এটা, তারপর আবার অ্যারোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোই ব্যবহার করা হয়। এন চ্যানেলের ক্ষেত্রে ডট বা এরকম একটা মানে নট দেওয়া হয় না, আর পি চ্যানেলের ক্ষেত্রে একটা নট দেওয়া হয়। এই দুইটা সিম্বল সবচেয়ে বেশি আমরা পরবর্তী ডিসকাশনগুলোতে ব্যবহার করব। আচ্ছা, তো মসফেটের চেহারাটা যদি আমরা বলি, আমরা একটু পার্থক্য দেখে নিই। যে বললাম যে 4টা টার্মিনাল থাকে, সোর্স, গেট, ড্রেন। এটা যদি 3D আকারে দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে একটা এন টাইপ ডোপিং, এখানে এন টাইপ ডোপিং দুই পাশে, আর মাঝখানে একটা লেন্থ লম্বা, একটা চ্যানেলের লেন্থ বলা হয়। এটা হচ্ছে উইথ বা ডব্লিউ দ্বারা ডিনোট করা হয়। একটা 3D ডিভাইসের মাঝখানে গেট, দুই পাশে সোর্স এবং ড্রেন থাকে। এই হচ্ছে ব্যাপার হচ্ছে মসফেটের ক্ষেত্রে। আর মসফেটের অনেক বেশি সুবিধা আছে, যে ইজিলি ফেব্রিকেশন করা যায়। আর বিজেটি হচ্ছে অনেক বেশি পারফরমেন্স বেটার থাকে, কারেন্ট লস কম হয় কারণ ভোল্টেজ বেসড, আর বিজেটি হচ্ছে কারেন্ট বেসড, কস্ট বা এফিসিয়েন্সি বেটার, অনেক পারফরমেন্স বেটার থাকে। এই হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য আছে বিজেটি থেকে মসফেটের বেটার। সেজন্য আমরা মসফেট ব্যবহার করা হয় বিজেটির পরিবর্তে। বিজেটির টেকনোলজি হচ্ছে উল্টা টেকনোলজি, মানে সব জায়গায় সব টেকনোলজি যার যার প্রেফারেন্স অনুসারে ইউজ করা হয়। তো আমাদের ফেব্রিকেশনের জন্য ডিভাইস ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মসফেটটা ইভেন আরও প্র্যাকটিক্যাল বর্তমান ক্ষেত্রে আরও বেটার টেকনোলজি ইউজ করা হয় মসফেটের, বাট কনসেপ্টটা সিমিলার। আচ্ছা, মসফেটের যদি আরেকটা স্কেমেটিক্যাল ভিউ দেখি আমরা, এনমস যেটাকে বলতেছি, এন চ্যানেল মসফেট বা এনমস বলা হয়। সোর্স, গেট, ড্রেন আমি আগে যে 3D পিকচারের মধ্যে দেখালাম। তো এইখান থেকে আমরা যখন ড্রেনে কোনো একটা ভোল্টেজ সাপ্লাই অ্যাড করি, তো এখান থেকে কারেন্ট যাওয়ার কথা ছিল, এখানে যেহেতু মাঝখানে কোনো কন্ট্যাক্ট নাই, আমি আবার মসফেটের নাম যদি বলি তাহলে মেটাল, এটা হচ্ছে মেটাল। মাঝখানে এই জায়গাটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড অনেকটা ইনসুলেটরের মতো, মানে গ্লাস। এখানে কোনো সরাসরি কারেন্ট ইলেকট্রিসিটি পাস হয় না সরাসরি, এটা একটা ফিল্ড তৈরি করে। সিলিকন ডাইঅক্সাইড, মেটাল অক্সাইড, মসফেটের নাম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তার মানে এটা হচ্ছে মেটাল, তারপর মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড, অক্সাইড, তারপর এইটা অঞ্চলটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর আর এই এখানে গেটের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করে ফিল্ড তৈরি করা হয়। ফিল্ডের জন্য যে ইফেক্টের জন্য যে ট্রানজিস্টর প্রপার্টি, সেটা হচ্ছে মসফেট। আমরা খালি জায়গাগুলো চিহ্নিত করে রাখলাম। এটা হচ্ছে মেটাল থাকবে, মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড থাকবে, তারপর হচ্ছে একটা চ্যানেল তৈরি হবে, এটা সেমিকন্ডাক্টর তৈরি। তো সেমিকন্ডাক্টর তৈরি চ্যানেলের মাঝখানটাতে দেখেন এখানে ফাঁকা আছে, মানে এই পাশে এন আছে, এই পাশে এন আছে, মাঝখানটাতে কিছু নাই। সেই জন্য এখান থেকে এখানে সরাসরি আমরা যদি এখানে ভোল্টেজ সাপ্লাই অ্যাড করি তাও ইলেকট্রিসিটি পাস করতে পারে না। এইটাই হচ্ছে আমাদের এই কন্ট্রোলিংটা। গেটের মধ্যে কোনো রকম মেকানিজমে যদি আমরা একটা কন্ট্রোলিং সিস্টেম তৈরি করতে পারি, তাহলে হচ্ছে আমরা কখন গেটটা ফর্ম হবে বা এই চ্যানেলটা ক্রিয়েট হবে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর এই জন্যই আসলে আসল উদ্দেশ্য যে কীভাবে গেটটাকে কন্ট্রোল করা যায় মসফেটের
অপারেশন করার ক্ষেত্রে। তো দেখা যায় যে এই ট্রোজানগুলো সোর্স এবং ড্রেনগুলোতে হেভিলি এন টাইপ ডোপিং দেওয়া থাকে, এবং যাতে এখান থেকে আমরা ভোল্টেজ সাপ্লাই দিলে বা গেটের মধ্যে দিলে কিছু ধরনের ফ্রি ইলেকট্রন এখানে চলে আসতে পারে এবং এই চ্যানেলটা ফর্ম করতে পারে। সাবস্ট্রেটটা এন চ্যানেল মসের ক্ষেত্রে পি টাইপ সাবস্ট্রেট, মানে পি টাইপ ডোপিং থাকে বা সিলিকন দেওয়া থাকে আর কি। আর এই থিন লেয়ারটা থাকে সিলিকন ডাই অক্সাইডের লেয়ার, এই অক্সাইড দিয়েই হচ্ছে তখন আমরা কি বলে ফিল্ডটা ক্রিয়েট করি আর কি। আর যে গেটের মধ্যে যে ম্যাটেরিয়ালটা থাকে বা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, এটা পলিসিলিকন থাকে বা কন্ডাক্টিভিটি অনেক বেশি থাকে আর কি মেটালটার মধ্যে। এই হচ্ছে বেসিক কথাবার্তা এন টাইপ মসফেটের। আমরা আরেকটা যদি চ্যানেলটা কিভাবে হয় আমি যদি একটু ব্যাখ্যা করি। সো লাইক আমার এটা ড্রেন, কালোটা একটা মেটাল গেট, আর এটা হচ্ছে অক্সাইড। তো আমরা যদি সিম্বলটার কথা দেখি, এখানে যে সিম্বলটা আমরা আগে দেখছিলাম, এটা যদি আমি বলি যে এখানে একটা পাওয়ার সাপ্লাই দিলাম, এটা হচ্ছে গেট, এখানে হচ্ছে গ্রাউন্ড, এটা সোর্স বলতে পারি, এটা সোর্স, গেট আর ড্রেন। তাহলে আমি যদি এখানে পজিটিভ সাপ্লাই দেই ভিডিএস, যদি সোর্স ড্রেন এটা সোর্স, এটা ভিডিএস সাপ্লাই, এখানে হচ্ছে ভি গেট আর সোর্স ভিজিএস। তাহলে কি ঘটনাটা ঘটতেছে, আমি এখানে যদি কোনো সাপ্লাই না দেই, একটা ঘটনা ঘটতে পারে স্টেপ 1 এ ভিজিএস 0, কোনো সাপ্লাই নাই। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে এখানে একটা কিছু মিনিমাম ভোল্টেজ দিলাম, আবার আরেকটা ঘটনা ঘটতে পারে মিনিমাম ভোল্টেজ আর চেয়ে আরো বেশি দিলাম, কিন্তু এখানে আবার 0 ভোল্টেজ দিয়ে রাখলাম। আবার এখন এরকম হতে পারে যে এই ভিজিএস দিলাম অনেক বেশি, কিন্তু ভিডিএস অনেক বেশি দিলাম। এই যে স্টেপগুলো, বিভিন্ন স্টেপে কি ঘটনাগুলো ঘটবে, এই টাইপের অ্যানালাইসিসগুলো আমরা আজকে বা কন্টিনিউয়াসলি করবো। এবার হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আমরা কোনো ম্যাথ এখানে করবো না। তারপরে এই কোয়ালিটেটিভ কথাগুলো বোঝার পরে আমরা তখন হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করবো মসফেটের, যেখানে আমরা একটা ম্যাথ করব, কোন ফর্মুলা অনুসারে কিসের কারেন্টের ইকুয়েশনটা কি হবে, কত এম্পিয়ার কারেন্ট যাবে, কত রেজিস্ট্যান্স হবে, এগুলো অ্যানালাইসিস করবো। তো আগে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা করতেছি, কারণ আমরা যদি আগে কনসেপ্টটা বুঝতে পারি যে কিভাবে আসলে মসফেটের ভিতর দিয়ে কারেন্ট যায়, হ্যাঁ, কিভাবে তখন চ্যানেলটা ফর্ম হয়, এই জিনিসটা আমরা বুঝে ফেলতে পারবো আর কি। যদি এটার মধ্যে বলি, প্রকৃতপক্ষে আমি এখানে একটা সাপ্লাই দিলাম, এখানে আর্থ কানেক্ট করলাম, তাহলে হয় কি, আমি এই যে আমি যেটা দেখালাম এখানে যদি সাপ্লাই দিও, আইসা দেখবে এখান থেকে ডিসকানেক্টেড, মানে এখানে কোনো চ্যানেল নাই। ব্যাপারটা হবে এরকম, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তার মানে এখান থেকে কারেন্ট আসেও, মানে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন বের হলেও এখানে আইসা দেখবো যে কানেকশন নাই, সুতরাং সে আর এর মধ্যে কারেন্ট পাস করতে পারতেছে না, মানে আইডি কারেন্ট তখন 0, আইডি কারেন্ট নাই, আইডি সমান 0। তাহলে এই এখানে কোনো চ্যানেলই ফর্ম হয় নাই। চ্যানেল ফর্ম না হলে এখান থেকে কোনো কারেন্ট পাস হবে না। তো চ্যানেল ফর্মটা কিভাবে হয়, চ্যানেল ফর্মটা হওয়ার জন্য যদি ধরে নিলাম যেটা এন চ্যানেল মসফেট, এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে এটা পি টাইপ সাবস্ট্রেট দেওয়া আছে, আর তখন করে কি এটার মধ্যে এই গেটের মধ্যে একটা পজিটিভ সাপ্লাই দেওয়া হয়। পজিটিভ সাপ্লাই স্বভাবতই নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। এখানে যখন পজিটিভ সাপ্লাই গেটে দেওয়া হচ্ছে, তখন এই যে রিজিয়নের এই পি টাইপ সাবস্ট্রেট, এই রিজিয়নটা এবং এখানে যে অনেক হাইলি ডোপিং এন টাইপ দেওয়া হলো, এখানে কিছু ফ্রি ইলেকট্রন, এখানে এই রিজিয়নে কিছু ফ্রি ইলেকট্রন আস্তে আস্তে এদিকে আকর্ষণ করা শুরু করবে, এখানে মাইনাস আস্তে আস্তে আসা শুরু করবে। এতক্ষণ কিন্তু এই টোটাল এই সাদা বা গ্রে কালারের রিজিয়নটা পি টাইপ ছিল, পি টাইপ বডি সাবস্ট্রেট, কিন্তু আস্তে আস্তে যখন এখানে পজিটিভ ভোল্টেজটা একটা অ্যাপ্লাই করা হলো, তাহলে এই চ্যানেলের কোনা দিয়ে মানে গেট কি বলে গেটের পাশ দিয়ে একটা একটা করে ফ্রি ইলেকট্রন এসে জড়ো হওয়া শুরু করবে। গেটের ভোল্টেজ যত বাড়াবো তত বেশি ইলেকট্রন এখানে আসবে। তো যখন ইলেকট্রন আসলো, তার মানে আস্তে আস্তে চ্যানেলটা ফর্ম হওয়া শুরু হলো। আগে ছিল পজিটিভ, আর এখন হয়ে গেল নেগেটিভ। আর আস্তে আস্তে নেগেটিভ পজিটিভগুলো আবার রিপালস হতে থাকবে, কারণ এটাও পজিটিভ, এদিকে রিপালস হতে থাকবে, এভাবে রিপালস হয়ে যাবে পজিটিভ। তার মানে উপরে নেগেটিভ, এর পাশে পজিটিভ হয়ে একটা দূরত্ব তৈরি করতেছে। সাথে আগে এখানে টোটালটাই ছিল পজিটিভ, এগুলো পজিটিভ ছিল সব। পজিটিভ ভোল্টেজ গেটে অ্যাপ্লাই করার কারণে পজিটিভ যেহেতু নেগেটিভকে অ্যাট্রাক্ট করতেছে, সেজন্য এর রিজনটা ইনভার্টেড হয়ে গেল। ইনভার্টেড মানে কি উল্টায় যাবে, আগে যা ছিল তার উল্টাটা, আগে পজিটিভ ছিল আর এখন নেগেটিভ হয়ে গেল। এই যে কথাটা, এটার নাম হচ্ছে ইনভার্সন, চ্যানেল ইনভার্সন বলা হয়। তো চ্যানেল ইনভার্সনটা কখন হলো, যখনই আমি গেটের মধ্যে একটা পজিটিভ সাপ্লাই আমি অ্যাড করতে পারলাম। সরি, তো পজিটিভ সাপ্লাই যখন অ্যাড করলাম, তখন আমার ইনভার্সন হয়ে গেল। ইনভার্টার হওয়া মানে এখানে চ্যানেল রিজন তৈরি হয়ে গেল। আর আমার এখানে যদি এই চ্যানেল রিজনটা তৈরি হওয়া বা এই যে কি বলে এটার নাম
আকর্ষণ ঘটা এবং চ্যানেল হওয়ার জন্য যে আমি যদি একটু অল্প পরিমাণ পজিটিভ ভোল্টেজ দিই তাহলে পুরোপুরি নেগেটিভ আকর্ষণ করতে পারবে না। তার মানে একটা থ্রেশহোল্ড অ্যামাউন্টের ভোল্টেজ যখন দিব, এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। এই পরিমাণ ভোল্টেজ গেটের মধ্যে দেওয়ার পরে সুন্দর মতো এই চ্যানেলটা ভালোভাবে ইনভার্সনটা হয়। আর তার মানে আমি যদি ইনভার্সনটা হওয়ার পরে তখন আমি যদি এখানে ভিডিএস সাপ্লাই দেই, তখন দেখা যাবে যে আস্তে আস্তে কারেন্ট যাওয়া শুরু করতেছে। তো আমি যদি একটা গ্রাফিক্যালি যাই, এই যে এখানে দেখা যাচ্ছে যে এই চ্যানেলটা আস্তে আস্তে এই রিজিয়ন অনুসারে একটা ডিপ্রেশন রিজিয়ন থেকে এই চ্যানেলটা ফর্ম করবে আস্তে আস্তে। এই চ্যানেলটা যদি ফর্ম করে, এই চ্যানেলের দৈর্ঘ্যটাকে বলা হয় চ্যানেল লেন্থ এল, আর চ্যানেলটা আমি উইথটা দেখাইছি, এটাকে বলা হয় উইথ, এই উইথটাকে বলা হয় ডব্লিউ। তো আমাদের প্রচুর পরিমাণ কাজে লাগবে ডব্লিউ বাই এল এর রেশিওগুলো জানার জন্য, এই জন্য আগে বলে রাখলাম আর কি। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে আমি কি বলে গেটের মধ্যে যদি পজিটিভ সাপ্লাইটা দিলাম, এই যে আমি এখানে একটা যদি দেখাই, এখানে কিন্তু গেট থেকে কোনো কারেন্ট কিন্তু আসে না, কারণ আমরা জানি যে এটাতে সিলিকন ডাইঅক্সাইড আছে। সিলিকন ডাইঅক্সাইড আছে মানে এখানে হচ্ছে কোনো ইনসুলেশন আছে, মাঝখানে কোনো সরাসরি কন্ট্যাক্ট নাই, কিন্তু যে ভোল্টেজ অ্যাপ্লাই করার পর যে এখানে আশেপাশে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডটা কিন্তু আছে। ফিল্ডের জন্যই এখানে চ্যানেলটা ইনভেস্ট হয়ে যাবে। এখানে আইডি কারেন্ট আস্তে আস্তে ফ্লো হওয়া শুরু করে দেবে এখানে হায়ার ভোল্টেজ বা ভিডিএস সাপ্লাই করার জন্য। আর এখানে যে গ্রাউন্ড করা আছে, এটাও গ্রাউন্ড করা আছে 0। আর এখানে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই, এখানে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই। যদি আমি গ্রাফিক্যালি দেখাই, আচ্ছা আর একটু বলে নেই যে কতগুলো স্টেপ হবে। আমি বললাম যে কোনো স্টেপ হতে পারে যে আমি গেটে সাপ্লাই দিই নাই, থ্রেশহোল্ড ভোল্টেজ যদি কম সাপ্লাই দিচ্ছি, কোথাও বেশি সাপ্লাই দিচ্ছি, নানা রকম কম্বিনেশন ঘটবে। এরকম একটা কেস হচ্ছে কেস 1। যদি বলি কেস 1, চিন্তা করেন যে আমি গেটে ভোল্টেজ সাপ্লাই দিলাম, এই ভোল্টেজ সাপ্লাইয়ের পরিমাণটা গেটের যে ইনভার্ট করার জন্য বা চ্যানেলটা ফর্ম করার জন্য যে মিনিমাম ভোল্টেজের পরিবর্তন হয় চ্যানেল ফর্মের জন্য, ভি থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটি, তার চেয়ে যদি কম হয়, মানে আমার এখানে গেট ফর্মই হয় নাই, তো কম যদি হয় গেট ভোল্টেজ কম, থ্রেশহোল্ড ভোল্টেজ নর্মালি 0.3 থেকে 0.5 ভোল্টেজের মধ্যে হয়। যদি এটা হচ্ছে কম ভোল্টেজ আমি গেটে দিই, তাহলে কোনো চ্যানেলই হলো না, আমাদের কোনো চ্যানেল এক্সিস্ট করে না, সুতরাং নো কারেন্ট ফ্লো বিটুইন ড্রেন এবং সোর্সের মধ্যে কোনো কারেন্ট। এটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। আমি যদি একটা ড্র করি, চেহারাটা দেখতে কেমন হবে, আমি যদি আইডি কারেন্ট উপর থেকে মাপি আর এই পাশে যদি আমি ভিডিএস সাপ্লাই বাড়াই, ভিডিএস, তাহলে দেখবো যে আমি গেটে যখন নাকি ভিজিএস সমান 0 দিয়ে রাখছি, বল একদম নাই ভোল্টেজ দিয়ে রাখছি, থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ দিয়ে রাখছি হচ্ছে ভিজিএস ভোল্টেজটা অনেক ছোট থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে কোনো চ্যানেল ফর্ম হচ্ছে না। তাহলে আমার কারেন্টটা যদি বলি, কারেন্টের মান 0, তাহলে এই কারেন্টের মান এই পাশে আবার এভাবে যাবে, এই ওয়েতে কারেন্টটা যাবে, কারেন্ট একদম 0 কাছাকাছি যাবে আর কি এরকম। তার মানে আমার হচ্ছে এটা বলে কাট অফ রিজিয়নের মধ্যে দিয়ে কারেন্ট কোনো ফ্লো হচ্ছে না। তো আরেকটা রিজন কি হতে পারে, আমি এই থ্রেশহোল্ড ভোল্টেজটা একটু ভিজিএসটা বাড়াই দিলাম, এই আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি সমান করে দিলাম, অথবা এই থ্রেশহোল্ড ভোল্টেজ যে মিনিমাম ভোল্টেজটা লাগে চ্যানেল ফর্ম করতে, তার চেয়ে বেশি বাড়াই দিলাম, তাহলে হবে কি আস্তে করে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে একটু বাড়বে। এখন থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে একদম সমান বাড়বে মানে কি, পুরোটা ড্র করে ভুল হয়ে গেছে। চারটা চিত্রটা, এই চিত্রটা দেখি, যখন আমি ফার্স্টে গেটের মধ্যে কোনো ভোল্টেজ দেই নাই, তাহলে এই রিজনটা থাকবে এরকম সোজা, এটার নাম হচ্ছে কাট অফ রিজন। তারপরে যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ভিজিএস গ্রেটার দেন ভিটি, এটাকে বলা হয় ট্রায়োড রিজন। মানে কি, আমি আরেকটু যদি বলি, ধরেন আমি গেটের মধ্যে ভিজিএস এ আমি 2 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে যেই ভোল্টেজটা মিনিমাম লাগে আমার চ্যানেলটা ফর্ম করতে, এটা হচ্ছে ধরুন ভিটি হচ্ছে 1 ভোল্টেজ। তাহলে আমি যদি ভিওবি বলি, ভিওবি মানে ওভাররাইড ভোল্টেজ, ভিওবি সমান ভিজিএস মাইনাস ভিটি। আমি গেটের মধ্যে যে ভোল্টেজটা সাপ্লাই দিলাম, তার থেকে ওই ডিভাইসটা অন হওয়ার জন্য যে মিনিমাম কারেন্ট ভোল্টেজটা লাগে, সেটা বাদ দিলে হবে ইফেক্টিভ ভোল্টেজ বা যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করি, এটাকে বলা হয় ওভাররাইড ভোল্টেজ। ভিওবি হচ্ছে এই যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি তার থেকে আমার মিনিমাম
চ্যানেল ফর্ম করার জন্য যে থ্রেশহোল্ড ভোল্টেজ লাগবে সেটা বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে VOV বা ওভাররাইড ভোল্টেজ, অথবা আবার এভাবে লেখা যায় VGS সমান সমান VT প্লাস VOB, এভাবে বলতে পারেন। যাও এনিওয়ে, তো আমাদের পয়েন্ট হচ্ছে যখন পর্যন্ত আমার এই ভোল্টেজটা, হ্যাঁ, ওভাররাইড ভোল্টেজটা ক্রস না করতেছে ততক্ষণ পর্যন্ত আমার আইডি কারেন্ট যাবে না। আচ্ছা, আমরা এই কার্ভটা বলতেছে, এই কার্ভটা যদি আমি আরেকটা কার্ভ আঁকি তারপর সহজ হবে। আমি আরেকটা কার্ভ এঁকে নিই। সে লাইক আমার এখানে আমি ড্র করি, এটা হচ্ছে ড্রেন, গেট, সোর্স, এটা হচ্ছে VDS আর এটা হচ্ছে VGS। এখান থেকে আমি গ্রাউন্ড করে দিলাম। তাহলে আমি যদি স্টেপ 1 এ যদি বলি কেস 1, VGS সমান সমান 0 আর VDS যদি বলি যে 0 বা বেশি, তাহলে আসবে কি? তাহলে আসবে যে আমি যদি ড্র করি তাহলে এরকম আসবে। তাহলে এটার মধ্যে কোনো কারেন্টই যাবে না, কোনো চ্যানেল নাই, কোনো কারেন্ট যাবে না। তো পরে আমি করলাম কি, এটাকে VGS-টাকে বাড়ায় দিলাম, বাড়ায়া প্রায় 2.3 করে দিলাম। তার মানে আস্তে আস্তে চ্যানেলটা ফর্ম হলো। VDS-টাও আমি 0 ভোল্টেজ দিলাম, তাহলে এখানে কোনো কারেন্ট নাই। VDS আমি এখন করলাম কি, এই গেটে যখন নাকি 0.3 দিয়ে আছে গেট ভোল্টেজ VGS, হ্যাঁ 3 দিয়ে আমি আস্তে আস্তে এই DS-টা বাড়াইলাম, মানে এই ভোল্টেজটা হাই করলাম 0 থেকে, সে লাইক 0 থেকে আমি 15 ভোল্টেজ পর্যন্ত বাড়াইতে থাকলাম। যতক্ষণ পর্যন্ত 15 ভোল্টেজ বাড়াচ্ছি তখন আমি দেখা যাচ্ছে কারেন্ট মানে 0.3 জন্য একটু বাড়ছে, এরকম থাকতেছে 0, যখন এখানে ধরেন 0, 5, 10, 15। আচ্ছা, এটা হচ্ছে VDS-টা বাড়াচ্ছি, হ্যাঁ। তাহলে আমি যদি এটাকে গেট ভোল্টেজটাকে 0.3 থেকে 0.5 দিই, আমি ধরে নিলাম যে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা 0.4, তাহলে আমরা এই কার্ভটা এরকম পাবো। 0.4 পর্যন্ত যাওয়ার পরে এরপরে স্যাচুরেশন হয়ে যাবে, মানে এটা হচ্ছে ওভাররাইড ভোল্টেজ। VGS যদি আমার হয়, আমি দিলাম 0.5, আমার VT হচ্ছে 0.4, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ওভাররাইড ভোল্টেজ হচ্ছে 0.1। তার মানে ব্যাপারটা আসলো যে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ যদি আমি গেটে প্রোভাইড করি তাহলে এই চ্যানেলটা ফর্ম করে এবং এটার কারেন্ট ম্যাক্সিমাম হয়। এখন আমি এরকম হতে পারে যে আমি একটা গেট ভোল্টেজ দিলাম VG1, তারপরে একটা VDS কার্ভ রাখলাম, এরকম করে পাবো আর কি। আর অন্য একটা কার্ভ যদি লিখি আমি এরকম পাবো যে ID ভার্সেস VG, লিখবো যে গেট ভোল্টেজ বাড়াচ্ছি, 0 ছিল, 0 থাকলে কারেন্ট কোনো নাই, আস্তে গেট ভোল্টেজ বাড়াইতে এরকম করে যায় আসতে যাব, তখন হঠাৎ করে গেট ভোল্টেজ ID কারেন্ট বেড়ে যাবে। কেন? আমি যদি DS-টা ফিক্সড রাখি, মানে কি, ফার্স্টে এটা আছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ধরি এখানে এইগুলো বলছে থ্রেশহোল্ড VT। থ্রেশহোল্ড ভোল্টেজটা যখনই ক্রস করতেছে গেট ভোল্টেজ তখনই আর কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। এটা হচ্ছে ID ভার্সেস VG কার্ভ, আর এটা হচ্ছে ID ভার্সেস VDS কার্ভ। আমি যদি নতুন আরেকটা স্ক্রিন নেই, আচ্ছা একটা হচ্ছে চিত্রটা ভুলে গেছে গেল, একটা হচ্ছে এটাকে বলা হয় ইনপুট কার্ভ ID VGS, আর এটাকে বলা হয় আউটপুট কার্ভ ID VDS। আইডির ক্ষেত্রে আমরা যদি ধরে নিব VDS ফিক্সড, রেখে যদি আমি গেট ভোল্টেজ বাড়াই তাহলে আস্তে আস্তে কারেন্ট এভাবে পাবো। আর এখানে হচ্ছে VGS ফিক্সড, VG1।
একটা ভিজিএস ধরেন আমি 0.3 ভোল্টেজ দিয়ে দিলাম, তাহলে এটা খারাপ পাবো। আবার আরেকটা যদি দিই এরকম করে 0.5 এর জন্য VG = 0.5 এরকম আরেকটা ভোল্টেজ পাবো। তো এই হচ্ছে কার্ভগুলো পাবো আর কি। এগুলো হচ্ছে এটা হচ্ছে ইনপুট কার্ভ বা আইডি ভার্সেস ভিজিএস, আর এটা হচ্ছে আউটপুট কার্ভ, এটা নাম হচ্ছে আইডি ভার্সেস ভিডিএস। তো এইটা হচ্ছে প্রপার্টি ঘটনা ঘটে। হ্যাঁ, আমরা কার্ভগুলো যদি নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমত এই যে আইডি কার্ভের এই অংশটা যেখানে ভোল্টেজ ভিডিএস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়তেছে, এটাকে বলা হয় ট্রায়োড রিজিয়ন। আর যেখানে কোনো কারেন্ট থাকে না, একদম যখন নাকি ভিডিএসও শূন্য আর ইয়াও শূন্য, কি বলে এখানে ভিডিএস 0 বা 0-র কাছাকাছি, আর আইডিও 0-র কাছাকাছি, এগুলোকে বলা হয় কাট অফ রিজিয়ন। তারপরে এই অংশটাকে বলা হয় ট্রায়োড রিজিয়ন। তারপরে যখন নাকি আমি ভোল্টেজ যতই বাড়াই, ভিডিএস যতই বাড়াই, আইডি কারেন্টের আর মান বাড়তেছে না, এটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। তো স্যাচুরেশন ভোল্টেজটা সাধারণত ওভাররাইট ভোল্টেজের চেয়ে বেশি হলেই তখন স্যাচুরেশন আসে, মানে আমি থ্রেশহোল্ড ভোল্টেজ যা লাগে তার চেয়ে বেশি ভোল্টেজ দিলে তখন স্যাচুরেশন ভোল্টেজ আসে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে মসফেটের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আমাকে এই কোশ্চেনের ক্ষেত্রে আমার তিনটা যে কার্ভ দেখলাম, ইনপুট কার্ভ, আউটপুট কার্ভ, এই কার্ভগুলো আমাকে জানতে হবে, অপারেটিং প্রিন্সিপালটা জানতে হবে, কখন কখন চ্যানেলটা ফর্ম হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে। আর চ্যানেল ফর্ম হওয়ার পর কোন ফর্মুলা অনুসারে চ্যানেলটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আর কি।